জুলাই বিপ্লব নিয়ে মানবতা বিরোধী, মানবাধিকার নাকি লঙ্ঘন করেছেন তিনি, সেই সব বিষয়। যত হত্যাকাণ্ড ঘটেছে সব হুকুম তার, এই তার বিরুদ্ধে অভিযোগ। এটা হচ্ছে একটা দুর্নীতি, পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি বলছে। এই দুর্নীতি মামলায় এই রায় ঘোষণা হয়েছে। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত মামলা সাজানো হচ্ছে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। বিদেশে গিয়ে ইন্টারভিউতে তিনি বলে আসেন যে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের খালি কার্যক্রম স্থগিত রয়েছে। চানা মশলা বিক্রি করে, ঘটি গরম বিক্রি করে, তারা প্রত্যেকে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে একদম নাস্তানাবুদ। তারা চায় না, তারা প্রত্যেকে বলে যে আমরা আগেই ভালো ছিলাম। আন্তর্জাতিক আদালত যদি বলে দেয় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হ্যাঁ ঠিক আছে জায়েজ, তাহলে তিনি মৃত্যুবরণ করে নেবেন। সব পক্ষের মতামত শুনুন, যার বিরুদ্ধে বিচার হচ্ছে তার একজন আইনজীবী রাখুন, তারপর তো হবে আসল বিচার। কিছু কিছু ছাত্র রয়েছে যারা সেই সময় জুলাই বিপ্লবে হিড়িকে পড়ে চলে গিয়েছিলেন, যাদের কোনো সমস্যা ছিল না, তবুও হিড়িকে পড়ে চলে গিয়েছিলেন যে আমরাও আন্দোলন করব। আজ তারা মাথা চাপড়াচ্ছেন। আজ শুরুতেই আপনাদের একটা অডিও শোনাচ্ছি, শেখ হাসিনার অডিও বার্তা শুনুন, যেখানে তিনি বলছেন আবু শহীদের হত্যাকারী কারা স্পষ্ট ইঙ্গিত তিনি দিচ্ছেন। আগে শুনুন, তারপর ফিরছি। কি আমি নাকি ওই সেই আবু সাইদকে হত্যার হুকুম দিয়েছি? আবু সাইদ কখন মারা গেছে? হুকুমটা দিল কখন? কে দিল? যেখানে এই ইউনূসের সরকারের পুলিশ অফিসার বলছে আগুন লাগালে বা ককটেল মারলে বা মানুষ হত্যা করতে গেলে সরাসরি গুলি করা যায়। তা আবু সাইদ কি করতে গিয়েছিল সেটা কি কখনো কেউ খবর রেখেছে? ভিসির বাড়িতে, রংপুরের ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, নিচতলা আগুন, গাড়িটারি পুড়ে গেছে। দোতলায় প্রক্টর এবং সকলকে নিয়ে সে মিটিং করছে যখন, তখন এই ঘটনা ঘটে। কোনো মতে পিছন থেকে একটা মই দিয়ে তারা বেঁচে যায়, পুলিশ যায় তাদের বাঁচাতে, পুলিশের উপর হামলা করে, তার সাথীদের ঢিল তার মাথায়ও লাগে, সেই মাথায় কিন্তু রক্ত ঝরে এবং পুলিশকে একদিকে সে মারছে আবার বুক পেতে দিচ্ছে। পুলিশ তো রাবার বুলেট ব্যবহার করেছে। শুনলেন, রাবার বুলেটে কারো মৃত্যু হয় নাকি ভয়ে ভীতিতে আবু সাইদের হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল? কোনটা? আর তার চেয়েও বড় কারণ, আইসিটিতে দাঁড়িয়ে আবু সাইদের বাবা তিনি নিজে মুখে বলেছেন যে ছেলের মাথার পেছনে রক্ত লেগেছিল। তাহলে পেছন দিক দিয়ে কি কেউ গুলি করেছিল? তারা কারা? আমি আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম যেখানে আবু সাইদের মৃত্যুর মুহূর্তের সেই ছবি, যেই মুহূর্তে আবু সাইদের পেছনে কিন্তু বেশ কয়েকজন লাঠি সোটা হাতে দাঁড়িয়েছিল। বলা যায় না তাদের হাতে হয়তো আগ্নেয়াস্ত্রও থাকতে পারে। সেই তদন্ত কিন্তু হয়নি, সেই বিষয়টা এখনো প্রমাণিত হয়নি। তার আগেই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। একদিকে জুলাই বিপ্লব নিয়ে মানবতা বিরোধী, মানবাধিকার নাকি লঙ্ঘন করেছেন তিনি, সেই সব বিষয়। যত হত্যাকাণ্ড ঘটেছে সব হুকুম তার, এই তার বিরুদ্ধে অভিযোগ। আর অন্যদিকে এবার এসছে দুর্নীতিরও অভিযোগ তার বিরুদ্ধে। 3টি মামলার রায় ঘোষণা হয়েছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে। 3টি মামলাতে 7 বছর করে 21 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে। শুধু শেখ হাসিনা নন, রয়েছে তার ছেলে এবং মেয়েও, জয় এবং পুতুলও। তাদের বিরুদ্ধেও সাজা ঘোষণা হয়েছে। তারাও নাকি এই দুর্নীতিতে লিপ্ত এবং তাদেরকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারের পর বিচার হয়ে যাচ্ছে, রায়ের পর রায় ঘোষণা হয়ে যাচ্ছে, কিন্তু যাদের বিরুদ্ধে বিচার, যাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা, তারাই দেশে নেই। তাদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগই নেই। কয়েকটা ওই সরকারি আইনজীবীকে নিয়ে এসে তাদের হয়ে লড়তে বলা হচ্ছে। তারা চুপি চুপি লড়ে যাচ্ছে। শেখ হাসিনা তো বলেইছে যে তার হয়ে যারা লড়েছিলেন আইসিটিতে, তারা আসলে ওই যে তাজুল ইসলাম ওদেরকেই সাহায্য করেছে। তারা কোনো শেখ হাসিনার হয়ে লড়েননি, এমনটাই দাবি শেখ হাসিনা। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক, যেখানে আমি আজকের কোশ্চেন দিয়েছি একটা, যে বিচার না প্রতিহিংসা। ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যে থেকেই কিন্তু এই শব্দ উঠে আসছে।
প্রতিহিংসা। আমি দেখছিলাম প্রথম আলোতে একটি আলোচনা সভা করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, আর সেখানে যারা বক্তা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই বিচারটাকে একটা প্রহসন হিসেবে দাগিয়ে দিচ্ছেন প্রথম আলোর আলোচনা সভায়। কেন, কি কারণ, চলুন তাহলে খতিয়ে দেখা যাক। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি যে তাদের বিরুদ্ধে শেখ হাসিনা এবং ওয়াজেদ জয় এবং পুতুলের বিরুদ্ধে মামলা এবং সেই মামলার সাজা ঘোষণা, সেই সাজা ঘোষণাতে তাদের প্রত্যেকেরই কারাদণ্ড হয়েছে। বিবিসি বাংলা করছে পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার সন্তানদের দণ্ড। রায়ে যা বলেছে আদালত। কি বলেছে প্রথমেই দেখুন, বলছে 27 নভেম্বর এই খবরটি হয়। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আরও ব্যাখ্যায় যাচ্ছি, বলছে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়কে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 1 লক্ষ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে কোনো আবেদনপত্র ছাড়াই এখতিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল। এদিকে এ রায় সম্পর্কে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেছেন, একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি। এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে। বৃহস্পতিবার ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেছেন। এই রায়কে ঘিরে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ মামলায় 23 জন আসামির মধ্যে কেবলমাত্র রাজউকের একজন কর্মকর্তা খুরশিদ আলম কারাগারে রয়েছেন। মামলাটির সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে আত্মসমর্পণ করেন তিনি। আসামি মিস্টার আলমের 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 23 জনের মধ্যে এই একজনই আসামি ইতিমধ্যে কারাগারে রয়েছেন, বাকি কারা আর কেউ নেই। তাহলে কি বুঝলেন সারসংক্ষেপ? হাসিনা বিরুদ্ধে 21 বছরের কারাদণ্ড, জয়ের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড এবং পুতুলের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড। অনাদায়ে যদি এই কারাদণ্ড তারা স্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদেরকে কিন্তু শ্রমেরও একটা দণ্ড দিয়েছে, বুঝতে পেরেছেন? মানে শ্রমও করে যেতে হবে কারাদণ্ডের সঙ্গে সঙ্গে। পাশাপাশি 1 লক্ষ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে, জরিমানাও করা হয়েছে, 1 লক্ষ টাকা করে দিতে হবে তাদেরকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা দুর্নীতি, পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি বলছে। এই দুর্নীতি মামলায় এই রায় ঘোষণা হয়েছে। এর আগে আপনারা জানেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। মানবতা বিরোধী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছিলেন জুলাই বিপ্লবের সময়, একের পর এক হত্যার হুকুম দিয়েছিলেন তিনি, আর সেই জন্য তার বিরুদ্ধে এই রায়। আরও পরিষ্কার করে bdnews24.com করেছে যে হাসিনা জয় পুতুলের সঙ্গে অন্যদের যে সাজা হলো, কি হলো দেখুন। বলছে 3 মামলারই আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 7 বছর করে মোট 21 বছরের সশ্রম, ওই যে বললাম শ্রমও দিতে হবে, সশ্রম কারাদণ্ড। শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি শেখ হাসিনাকে 1 লাখ টাকা করে 3 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে 6 মাস করে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড। পুতুল ও জয়ের দণ্ডের পাশাপাশি 1 লক্ষ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন কেবল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। ইনি একজন ব্যক্তি যিনি খালাস পেয়েছেন। আর ঢাকার পূর্বাঞ্চল নতুন শহরের প্রকল্পে প্লট দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আরও 19 জনকে সাজা দেওয়া হয়েছে। কিন্তু এই সাজা কেন দেওয়া হয়েছে? সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন এটা অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত মামলা সাজানো হচ্ছে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশবাসীকে বলে রেখেছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে দিয়েছি।
অথচ বিদেশে গিয়ে ইন্টারভিউতে তিনি বলে আসেন যে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের খালি কার্যক্রম স্থগিত রয়েছে। মানে বুঝতে পারছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চাপে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে। আর সেই কারণেই তো এত কর্মকাণ্ড, সেই কারণেই তো ধানমন্ডি 32-এ ধূলিসাৎ করে দেওয়া, আর সেই কারণেই তো গোপালগঞ্জে ধূলিসাৎ করে দেওয়া, সেই কারণেই তো শেখ হাসিনাকে সাজা ঘোষণা করা, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া। তাতেও যখন না হচ্ছে, তার বিরুদ্ধে আরও কিছু মামলা নিয়ে আসো, আরও কিছু রায় শুনিয়ে দাও। এইসব চলছে। ওয়াজেদ জয় তিনি বলে দিয়েছেন যে কেন এই মামলা, কেন তাদের বিরুদ্ধে আজকে হঠাৎ করে এই কারাদণ্ড। এবার হাসিনার বক্তব্য শুনুন। যাদের জন্য এত কষ্ট করে দিন রাত দেশটাকে উন্নত করলাম, দেখলাম তাদের মধ্যে অনেকে নেমে পড়ল। তাদের ধারণা যে আমি না থাকলে খুব ভালো দেশ চলবে। তা বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করে, জঙ্গিদের দমন করে, আবার এই ধরনের বৈরী যারা বিরোধী দল তাদেরকে শান্ত রেখে মোকাবেলা করে, অথবা তাদের অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে পুড়ে, চলন্ত বাসে আগুন দিয়ে পুড়ে বিএনপি সময় মানুষ হত্যা করেছে, চলন্ত ট্রেন, গাড়ি, বাস, তাদেরকে পুড়ে হত্যা করেছে। তো পুলিশ সেখানে যদি পুলিশকে হত্যা করে পা বেঁধে ঝুলায়, বা পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে রেখে হত্যা করে, তো পুলিশ সেখানে অ্যাকশন নেবে না? এটা তো আইনেই আছে, এতে হুকুমের প্রয়োজন হয় না, আর হুকুম কেউ দেয়ও নি। কিন্তু এই মিথ্যা অপবাদ দিয়ে কি মৃত্যুদণ্ড দিয়েছে। এটা তো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। গণহত্যাকারী, নারী ধর্ষণকারী, লুটপাট, চুরি যারা করেছিল, অগ্নিসন্ত্রাস, যুদ্ধাপরাধী যারা, সে সময় যারা ক্ষতিগ্রস্ত, তারা তো বিচার পায়নি। ন্যায় বিচার যাতে মানুষ পায়, সেই জন্যই এই অপরাধীদের বিচার করা হয়েছিল। কাজে তাদের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারই প্রতিশোধ নিল, আমি সেটা বুঝি। নইলে এত মিথ্যা বয়ান দিয়ে চিফ প্রসিকিউটর যা বলল, যেখানে তাদের লোক বলছে যে ওরা নিজেরাই আগুন দিয়েছে। এনসিপির নেতা, আমাদের ইউনূস সাহেবের রাইট হ্যান্ড, সে বলছে, সে কি হাসিব নাকি নাম, মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না। তাহলে হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে? আগুনগুলি কে দিয়েছে? কিন্তু কোর্টে যে প্রসিকিউটর বলে দিল সব নাকি আমি আমার সন্ত্রাসীদের করিয়েছি। আরও যারা বলছে বিটিভিতে আগুন দিয়েছে সে স্বীকার করেছে, বিআরটিসিতে আগুন দিয়েছে সে নিজের কথা বলেছে, সেতু ভবনে যে আগুন দিয়ে সেও নিজের কথা বলেছে। কিন্তু তারা যা বলেছে সেটা ঠিক, তাতে কি আছে? মিথ্যা বয়ান দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া, ঠিক আছে, আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ জীবন নেবে, আমি তো এটা কেয়ার করি না। তারা যাবে বলছে আন্তর্জাতিক আদালতে, আমিও চাই আন্তর্জাতিক আদালতে যাক। সেখানে গেলে তো আমি বলবো, তাদের বলবো যে ওই কবর থেকে লাশ তুলে যেন তারা ফরেন্সিক করে, তাদের এক্সপার্ট দিয়ে তারা যেন দেখে কোনটা সত্য এবং কি বয়ান দিয়েছে চিফ প্রসিকিউটর, আর ঘটনা কি ঘটেছে সেটাও তারা যাচাই করবে। না যাচাই করে কিছু করবে না, আমি সেটাই চাই, তারা যাচাই করুক। এবং যাচাই করার পরে যারা আদালতে দাঁড়িয়ে মিথ্যা বয়ান দেয় তাদেরও বিচার করা হবে। আন্তর্জাতিক আদালত করে খুব লাফান না ডক্টর মোহাম্মদ ইউনূসরা, সার্জিস আলমরা, নাহিদ ইসলামরা? যান, শেখ হাসিনা নিজে চাইছেন যে আপনারা আন্তর্জাতিক আদালতে যান, সেখানে যে বিচার চলছে সেই শুনানিতে আপনারাও অংশগ্রহণ করুক, এবং যদি দরকার হয় কবর খুলে মৃতদেহ বার করে তাদের ময়নাতদন্ত করা হবে, এমনটাতেও কিন্তু রাজি শেখ হাসিনা, এমনটাতেও রাজি তিনি। তাহলে আপনাদের ভয় কিসের? আপনারা কেন আন্তর্জাতিক আদালতের শুনানি নিতে যাচ্ছেন না? কেন যাচ্ছেন না? প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমি বাংলাদেশবাসীকে আবারও বলছি, এই প্রশ্নগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাকে পাবেন সামনে তাকেই কোশ্চেন করবেন। এই প্রশ্নগুলো তাদেরকে সঙ্গে সঙ্গে করা উচিত এবং সঙ্গে সঙ্গে উত্তর নেবেন যে কি, কোথায় আবু সাঈদের খনিরা, কোথায়? এই যে দুর্নীতি হয়েছে বলে চালাচ্ছেন, যাদের ফুটো কড়ি ছিল না,
ফুটো করি ছিল না 2024-এর 5ই অগাস্টের আগে। আজকে তারা BMW করে ঘুরে বেড়ান। বুঝতে পারছেন? কি বড় বড় গাড়ি, কি বড় বড় ফ্ল্যাট। তাদের হাল হাকিকাত বদলে গেছে, চাল চলন বদলে গেছে। হাতে দামি দামি ঘড়ি, চোখে দামি দামি সানগ্লাস। আপনারা তো নিজের চোখেই দেখতে পান। মাত্র 1 বছরে এত উন্নতি, আর দেশের মানুষ হাহাকার করছে। আমি আপনাদের বলেছিলাম যে আমি বেশ কয়েকটা রিল টিল দেখি, এবং সেখানে যারা ওই রিক্সা চালক, যারা ওই রাস্তার হকার, চানা মশলা বিক্রি করে, ঘটি গরম বিক্রি করে, তারা প্রত্যেকে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে একদম নাস্তানাবুদ। তারা চায় না, তারা প্রত্যেকে বলে যে আমরা আগেই ভালো ছিলাম, হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম। সেরকমই একটি বাইট আপনাদের আজকে শোনাবো এই এপিসোডের একদম শেষে। তার আগে আমি যেটা বললাম শুরুতেই, প্রথম আলো ডিজিটালে ওরা একটা আলোচনা সভা করেছিল, যার হেডলাইন ছিল যে হাসিনা জয় পুতুলের মামলার রায় কি বার্তা দিচ্ছে। বুঝতে পেরেছেন? সেইখানে যা আলোচনায় উঠে এসছে সেটা আপনাদের জন্য আমি সাজিয়েছি সুন্দরভাবে। বলছে শেখ হাসিনা মামলার রায় নিয়ে মতামত। কি রয়েছে মতামত? শেখ হাসিনা ও তার পরিবারের 3 সদস্য সহ মোট 23 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হয়েছে। আগেই বললাম, শেখ হাসিনাকে 3 মামলায় মোট 21 বছরের সাজার নির্দেশ দেওয়া হয়েছে। আলোচকরা মনে করছেন রায়টি রাজনৈতিকভাবে প্রভাবিত। দ্রুত বিচার হলেও সাধারণ মামলাগুলি এমন গতি দেখা যায় না। শেখ হাসিনার পক্ষে আদালতে কোনো শক্তিশালী আইনি প্রতিরক্ষা দেখা যায়নি, যা সন্দেহ বাড়ায়। আর প্রশ্ন কি, রায় কি ন্যায্য নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বুঝতে পারছেন? এটা একটা বাংলাদেশি সংবাদ মাধ্যম, তাদের যে আলোচনা সভা, তাদের যে ডিবেট, সেই ডিবেটেই উঠে আসছে যে দ্রুত বিচার হয়েছে, যা অন্যান্য মামলাগুলির ক্ষেত্রে আমরা এতটা গতি দেখতে পাই না। যেটা আইসিটিতে হয়েছে সেটাই জজ কোর্টেও হয়েছে। সেম সব আগে থেকেই লেখা ছিল, শুধু রায়ের দিন এসে রায়টা পড়ে দেওয়া, আর কিচ্ছু না। তারাই প্রশ্ন তুলছে এই রায় কি ন্যায্য নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই মামলা নিয়েও আপনারা যান আন্তর্জাতিক আদালতে, দুর্নীতি নিয়েও আপনারা যান আন্তর্জাতিক আদালতে, সেখানেই বিচার হবে। শেখ হাসিনা তো বললেন সেখানে যা বিচার হবে তিনি মাথা পেতে নেবেন। আন্তর্জাতিক আদালত যদি বলে দেয় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হ্যাঁ ঠিক আছে জায়েজ, তাহলে তিনি মৃত্যুবরণ করে নেবেন। শুনলেন তো তার আবেগ জর্জরিত সেই বক্তব্য। যাদের জন্য এত কিছু করলো, যাদের জন্য আজ শেখ হাসিনা পরিবারকে হারালো, আজ তারাই শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর দেশটার কি হচ্ছে? চারিদিকে জঙ্গি কারখানা তৈরি হচ্ছে, পাকিস্তানে এসে স্লিপার সেল বানাচ্ছে, চায়না এসে ওখানে তিস্তার ড্যাম বানাচ্ছে, বলছে আমরা অনেক কিছু করে ফেলবো। না, দেশটাকে পুরো শেষ করে দিচ্ছে। চট্টগ্রাম বন্দর বিক্রি হয়ে যাচ্ছে, পুরো শেষ। একটা সেন্ট মার্টিনকে বাঁচাতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, আর সেই দেশ ছাড়ার পর এক এক করে টুকরো টুকরো বাংলাদেশ বিদেশিদের হাতে উঠে যাচ্ছে। এবার বলছে পরিবারের সদস্যদের সাজা ও রাজনৈতিক উদ্দেশ্য, এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই যে প্রশ্নটা, তার উত্তরটা এখানে পাবেন। বলছে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরও সাজা হয়েছে। যুক্তি উঠে এসেছে, পরিবার যখন ক্ষমতার কেন্দ্রবিন্দু তখন তাদের বিরুদ্ধে মামলা পারিবারিক নয় বরং ব্যক্তিগত দায়। বুঝতে পেরেছেন? আপনার পরিবারের কেউ দুর্নীতি করেছে, তাতে আপনারও দায় রয়েছে, আপনার ব্যক্তিগত দায় রয়েছে, পারিবারিক নয়। ধরুন আপনি তাকে চেনেনই না, আপনার মাসির জ্যাঠার বাবার কাকার তার ছেলে, আপনার পরিবারের অংশ, কিন্তু সে একটা দুর্নীতি করেছে, বলছে দায় আপনারও, পারিবারিক নয়, ব্যক্তিগত দায় আপনার, ব্যক্তিগত দায়। আপনি দেখা হয়তো চেনেনই না, কিন্তু আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে, একটা রক্তের দুঃসম্পর্কের সম্পর্ক রয়েছে, তাই জন্য আপনিও সেই একই দায়ে দোষী। কে বলছে? এই যে বাংলাদেশের জাজ কোর্ট বলেছে। এটা মেনে নিতে পারবেন? মানে এটা কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব? আমি এই প্রশ্নটা করতে চাইছি। বলছে শেখ পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রাজনীতি, লুটপাট, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া। দাদা সবাই করে। যদি আমি বলছি শেখ হাসিনা লুটপাট করে থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে থাকে, সে যদি রাজনৈতিক প্রতিহিংসা তুলে থাকেন, তাহলে বাংলাদেশ এভাবে সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছিল কিভাবে? এত যে উন্নয়ন হচ্ছিল সেটা কিভাবে? নিজের পকেটে টাকা গুঁজে নিলে তো দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ কি অবস্থা।
যদি শেখ হাসিনাও যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন নিজের ব্যাংকের প্রফিট বাড়াতো আর নিজের পকেট ফুলিয়ে যেত, তাহলে কি হতো? হতো পদ্মা সেতু হতো? ওই যে নদীর পাশ দিয়ে বাঁধ করা যে রাস্তাগুলো, সিমেন্টের রাস্তা, রড দিয়ে বানানো, বুঝতে পেরেছেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাস্তা বানাচ্ছেন একটাও? দেখতে পান চোখে সেখানে কি রড আছে? এগুলো খতিয়ে দেখবেন। একটু তুলনা তো করতে হয় যে শেখ হাসিনা তখন কিরকম ছিলেন আপনারা, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনারা কেমন আছেন। একটু নিজেরাই তুলনা করে দেখুন, বুঝতে পারবেন। আমার কথা বিশ্বাস করতে হবে না। এগুলো যদি সত্যিই অভিযোগ হয়ে থাকে তাহলে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আপনারা দিন। যারা ওই রাজাকারপন্থী ডক্টর মোহাম্মদ ইউনূসের দলে, তারাই উত্তরটা দিন। যদি শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা তুলে থাকে, লুটপাট করে থাকে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে থাকে, তাহলে বাংলাদেশ কিভাবে সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছিল? কিভাবে কিভাবে উন্নয়নশীল দেশ হয়ে গিয়েছিল বাংলাদেশ? আর আজ দেখুন না অর্থনীতির কি অবস্থা। সব ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছে, চট্টগ্রাম বন্দর বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে একটা বিস্তারিত এপিসোড আপনাদের কাছে আনবো। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা, কেন চট্টগ্রাম বন্দর বিক্রি করতে হচ্ছে, এই পুরোটা বিষয়টা নিয়ে একটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে এপিসোড আনবো, আমি কথা দিলাম। বলছে শেখ হাসিনার দেশ ত্যাগ ও আপিল বিতর্ক। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। কেন দেশ ছাড়লেন সে প্রশ্ন এখনও বিতর্কিত। 30 দিনের মধ্যে আপিল করার নিয়ম থাকা সত্ত্বেও আপিল হয়নি বা করা হয়নি। এটি বিচার প্রক্রিয়ার ওপর আস্থাহীনতার ইঙ্গিত দেয়। শেখ হাসিনা তো নিজেই বলে দিয়েছেন এই রায় মানি না। এই ক্যাঙ্গারু কোর্টের রায় তিনিও মানেন না, আওয়ামী লীগও মানেন না। আর বাংলাদেশের যারা ভূমিপুত্র, যারা সত্যিকারের বাংলাদেশি, তারাও মানেন না। তারাও না, ওই পাকিস্তানপন্থী কয়েকজন এই রায় নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছে। বলছে, কেউ বলছেন হাসিনা বিচারভীত, কেউ বলছেন বিচার ব্যবস্থায় তার আস্থা ছিল না। না, হাসিনা বিচারভীত নয়, তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত। সেই বক্তব্য আপনাদের শোনালাম। তাহলে বিচারটাকে সুষ্ঠু প্রক্রিয়ায় করুন, সব পক্ষের মতামত শুনুন, যার বিরুদ্ধে বিচার হচ্ছে তার একজন আইনজীবী রাখুন, তারপর তো হবে আসল বিচার। এরকম ছেলে খেলা, ছোটবেলার খেলামবাটি বিচার করে কী লাভ? বলছে বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব ও সংকট। আলোচনায় উভয় পক্ষই একমত। বছরের পর বছর বিচার ব্যবস্থা দলীয় প্রভাবে পরিচালিত। এই যে আইসিটি নিয়ে এত কথাবার্তা, আমি এই জজ কোর্টের দিকে যাচ্ছি না, আইসিটি নিয়ে এত কথাবার্তা, যখন শেখ হাসিনার আমলে এই আইসিটি জামাতের নেতাদের বিরুদ্ধে রায় দিত, মৃত্যুদণ্ড দিত, সাজা ঘোষণা করত, সেই সময় তো আপনারাই আঙুল তুলতেন, বলতেন এই আইসিটির রায় মানব না। তাহলে আজ যখন এই একই আইসিটি, আপনারা তখন বলতেন এই আইসিটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে এই আইসিটি, আর আজকে বলছেন শেখ হাসিনা বিরুদ্ধে যেহেতু রায় আমরা মেনে নিয়েছি, দারুণ রায়, দারুণ, খুব খুশি। আর বিএনপি বলছে না না না, এটাও এখনও ঠিকঠাক হয়নি, আরও বেশি সাজা দেওয়া দরকার। আর কি সাজা দেবেন? মৃত্যুদণ্ডের পর আর কি সাজা থাকতে পারে, আমার প্রশ্ন। এবার বলছে আগের সরকারের সময় যেমন দলীয় আদালতের অভিযোগ ছিল, এখনও একই অভিযোগ শোনা যাচ্ছে। স্বাভাবিক, স্বাভাবিক। এই যারা এই আলোচনাটা করেছে তাদের মুখ থেকে এই বক্তব্য উঠে আসছে। রাজনৈতিক গুজব, অনুমান, প্রচার বিচার প্রক্রিয়াকে আরও অস্পষ্ট করছে। আইনের শাসন বাস্তবে দুর্বল, এটি আলোচনার কেন্দ্রবিন্দু। এবার দেখুন বাংলাদেশে হিন্দুদের কীভাবে টার্গেট করা হচ্ছে। বাউল শিল্পীকে কেন্দ্র করে ধর্মীয় উত্তেজনা। মানিকগঞ্জ ঠাকুরগাঁওয়ের ঘটনায় বাউল শিল্পীদের ওপর হামলা নিয়ে তীব্র বিতর্ক। এক পক্ষ বলছে এটি মৌলবাদীদের কাজ, অন্য পক্ষ বলছে ধর্মীয় উত্তেজনা ছড়ানোই আসল ষড়যন্ত্র। আলোচনায় স্পষ্ট, বাউলের বক্তব্যে ধর্মীয় অবমাননা ছিল, এটা হচ্ছে ভুল, ছিল না। বাউলের ওপর হামলা, সেটাও নাকি ভুল, হয়নি। পুলিশের উচিত ছিল আইনগত ব্যবস্থা নেওয়া, জনতা দিয়ে বিচার করানো নয়। ধর্মীয় প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। আপনি যখন একটা ধর্মীয় প্রশ্ন উঠছে, যখন এই বিষয়টা আসছে, পুলিশ নিজে থেকে দায়িত্ব নেওয়া উচিত না, পুলিশ দায়িত্ব নেয় না। ওখানে যারা মৌলবাদী তাদেরকে ভিড়িয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন চিন্ময় দাসের সময় কি ঘটেছিল? সেই একই ঘটনা ঘটছে, একই ঘটনা ঘটছে। এই যে ঠাকুরগাঁওতে জেএমবি প্রশিক্ষণ দিচ্ছে রোহিঙ্গাদের, জঙ্গি ট্রেনিং দিচ্ছে। এই ঠাকুরগাঁওতেই কিন্তু ঘুরে এসছিল কে বলুন তো? ওই যে পাকিস্তানের হাফিজ সৈয়দের যে বন্ধু,
বুঝতে পেরেছেন? এই সব জায়গায় কিন্তু এখন মৌলবাদীদের একটা ডেরা তৈরি করা হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। সেখানে ধর্মনিরপেক্ষ, হিন্দু, সংস্কৃতিবান এদের কোনো জায়গা থাকবে না। আপনি গান বাজনা ভালোবাসেন, ওই যে তুলে দিয়েছে সিলেবাস থেকে আগেই, যাতে টিচার না ইনক্লুড করতে হয়। শিল্প সংস্কৃতি বাদ দিন, গুলি মারুন। আপনাদের একটাই সংস্কৃতি, সেটা হচ্ছে মৌলবাদ। এটাকে আপন করে নিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এমনটাই, অন্তর্বর্তী সরকারের বক্তব্য এমনটাই, এনসিপির বক্তব্য এমনটাই, বিএনপির বক্তব্য এমনটাই, জামায়াতে ইসলামীর বক্তব্য হচ্ছে এমনটাই। তাহলে আপনি বলবেন কি শিল্প সংস্কৃতি কারা ভালোবাসত? অবশ্যই আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলেই বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। সেটা বাংলা ভাষা থেকে শুরু করে অর্থনীতি, সব জায়গায় গান বাজনা শিল্প থেকে সব জায়গায় শিল্প চর্চায়। আর আজ দেখুন, আজ কোথায় নেমে এসেছে? কেউ রাস্তাঘাটে গান বাজনা করলেও নাকি তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, বলছে আওয়ামী লীগের সমর্থক। আরে গান বাজনা করা যায় না? আওয়ামী লীগ না করলে কি গান বাজনা করা যায় না? গান বাজনা করতে গেলে আওয়ামী লীগ করতে হয়? অদ্ভুত যুক্তি। সাধারণ দিনমজুর থেকে রিক্সাওয়ালা তারা বলছেন যে এরকম অত্যাচার বাংলাদেশে এর আগে কখনো দেখেননি। জুলাই বিপ্লবের নামে যারা ওই বাস জ্বালিয়ে দিল তাদের বিরুদ্ধে কিচ্ছু হলো না। যারা ওই সরকারি বাস জ্বালিয়ে দিল, সরকারি পুলিশ স্টেশন জ্বালিয়ে দিল, তাদের বিরুদ্ধে কিচ্ছু হলো না। এই তো শেখ হাসিনা বললেন, শুনলেন তো, যে ওগুলো যদি না হতো তাহলে জুলাই বিপ্লব হতো কীভাবে, তাই না? আর যারা শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছিল তাদের বিরুদ্ধে সাজা হয়ে গেল। তারা দেশে নেই, অথচ তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়ে গেল। আর কি বলছে? গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবেশ, আওয়ামী লীগের শাসনাকালে প্রতিহিংসার রাজনীতি তৈরি হয়েছিল এমন অভিযোগ আছে। আর আজকে কি হচ্ছে? গণ অভ্যুত্থানের পর বড় ধরনের সহিংসতা না হওয়ায় স্বস্তিকর বলে উল্লেখ করা হচ্ছে। ছাত্র নেতৃত্ব, বিএনপি, গণ অধিকার পরিষদের সমন্বয়ে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আসলে কিছু ছাত্র রয়েছে যারা সেই সময় জুলাই বিপ্লবে হিড়িকে পড়ে চলে গিয়েছিলেন, যাদের কোনো সমস্যা ছিল না, তবুও হিড়িকে পড়ে চলে গিয়েছিলেন যে আমরাও আন্দোলন করব। আজ তারা মাথা চাপড়াচ্ছেন যে কি করলাম। তারা চাইলেও আজকে পাচ্ছেন না পথে নামতে, কারণ এই যে সরকারটাকে তো তারাই নিয়ে এসছেন। বুঝতে পারছেন মানে কীরকম আফসোস তারা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। সম্পত্তি বাজেয়াপ্ত, লকার ভাঙা বিতর্ক। বলছে আদালতের পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আছে, ঠিক আছে, মানা গেল। কিন্তু রায় প্রকাশের আগেই ব্যাংকের লকার ভেঙে সম্পত্তি উদ্ধার করা হয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠছে। বুঝতে পেরেছেন? 200 ভরি হোক, 300 ভরি হোক, সোনা থাকতেই পারে। শেখ হাসিনা স্বীকার করেছেন সেই সোনা তাদের পরিবারের সেই সোনা। কিন্তু আপনি সেই লকার ভেঙে সোনা নিয়ে বলছেন এটা জনগণের। আরে জনগণের যা, সে তো জনগণকে দেওয়া হচ্ছে। পারিবারিক সম্পত্তি বলে কিছু থাকে না? আপনার যে গ্রামীণ ব্যাংক আছে, ওই গ্রামীণ ব্যাংকের যা সম্পদ সবই কি দেশের সম্পদ? আপনি বলে দিন, তাহলে আমি মেনে নেব। গ্রামীণ ব্যাংকের সমস্ত সম্পদ দেশের সম্পদ। আচ্ছা, যখন শেখ হাসিনা বলছে ওই সোনা তাঁর, ঠিক আছে, তাহলে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার কথাও তিনি বলছেন। বিলিয়ে দিন তাহলে গরিবদের মধ্যে। নাকি এই লকার থেকে নিয়ে গিয়ে অন্য ব্যাংকের লকারে ঢুকিয়ে দেবেন? গ্রামীণ ব্যাংকও হতে পারে। বুঝতে পারছেন? প্রশ্ন করুন, প্রশ্ন করতে থাকুন, এইভাবে আর কতদিন? বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না আইনগত প্রক্রিয়া, এ বিষয়ে মতভেদ রয়েছে। কোনো আইনগত প্রক্রিয়া নয়। রায় যখন হয়নি তার আগেই আপনি বাজেয়াপ্ত করে নিচ্ছেন। রায় তো পরে দেবে। এখানেই তো স্পষ্ট, তাই না? এখানেই তো স্পষ্ট যে রায় আগে থেকে লেখা হয়ে গিয়েছিল। যারা ওই লকার ভেঙে সোনা টোনা বার করেছে তারা জানতো যে রায়তে কি বলবে, তাই আগে ভাগে চলে গেছিল সোনা বার করতে। এবার সব লুটেপুটে খাবো। মনে নেই গণভবন 5ই আগস্ট কি অবস্থা হয়েছিল? একটা অন্তর্বাস পর্যন্ত ছাড়েনি এরা। কেমন অসভ্য! বুঝতে পারছেন? কিন্তু যারা সাধারণ মানুষ প্রতিদিনের খাটনি দিয়ে প্রতিদিনের জীবনযাপন করেন, তাদের আজ কি অবস্থা তাদের। আজকের আমাদের এই এপিসোড ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যেতে যেতে আপনাদের একটি বক্তব্য শোনাই। ঢাকার রাস্তায় এক রিক্সা চালকের বক্তব্য শুনুন, তারপর আপনারা বিচার করবেন। যারা বলে 3-4 জন এগারো গোষ্ঠীর মধ্যে তামান গোষ্ঠীর মানুষ মিলিয়েও তো 300-400 কোটি টাকা হবে না।
গোষ্ঠীর যত সম্পদ আছে এই সম্পদ গুলো যদি তারা বেচার পরেও 400-500 কোটি টাকা তারা জোগাড় করতে পারতো না। আজকে মনে করেন তারা মনে করেন কোটি কোটি টাকা দিয়ে সমাবেশ করবে নাকি। আমাদের সাধারণ মানুষের প্রশ্ন হইলো ওইটা, এই টাকাগুলো ওরা কই পাইতেছে? তাইলে এইভাবে যদি দেশ যদি ধ্বংস হয়, এইভাবে যদি মনে করেন মানুষের যদি কোনো মূল্যায়ন না থাকে, এইভাবে যদি মনে করেন একটা শিক্ষক থেকে শুরু করে একটা সাংবাদিক পর্যন্ত রে ভাই নিরাপত্তার মধ্যে নাই, তাহলে দেশের মধ্যে কোন আইন আছে রে ভাই? আগে যদি মনে করেন আপনার ধরেন এই যে সরকার বর্তমান আছে, বাংলাদেশের সংবিধান হিসেবে আপনার যে আইনগুলো থাকার কথা ছিল, আজকে মনে করেন যারা এই যে আন্দোলন করবে নাকছে প্রেস ক্লাবে হোক বা যে কোনোখানে হোক, আইলে পুলিশ লাঠি চার্জ করবে নাকছে না, এটা কিসা কানে করে? এই আইন পরিস্থিতি ঠিক করা কানে বা রাস্তাঘাট ক্লিয়ার করা কানে। তাহলে আমরা শেখ হাসিনা কালানো তো তাই দেখছি, তারা ওই যারা রাস্তা অবরোধ করছে, যারা বাসের মধ্যে আগুন দিয়েছে, ওই তাদেরকে মনে করেন করছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের তো আর অত্যাচার করে নাই। আমাদের মতো সাধারণ মানুষ খুব শান্তিতে ছিলাম, খুব ভালো ছিলাম, হাজার গুণে ভালো ছিলাম আগের সরকারের কারণে। কিন্তু এখন তো আমরা দেশের পরিস্থিতি মনে করেন বর্তমানে আমরা কেউই শান্তিতে নেই।